আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আগে থেকে জানতাম আমাকে খুন করার একটা মতলব তোমার ছিল। এখন দেখছি সেটা ইমোশনালি খুন। তেমনটা হলে তো আমার মার্ডারার হতেও সমস্যা নেই বলে হাসল রায়েত। বাইরে ডুবন্ত সূর্যের দিকে দৃষ্টি ফেরালো। কিছুক্ষণ পর সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তবে কিছুক্ষণ পূর্বে যেখানে অবস্থান করছিল সেখানটায় লাল আবির ছড়িয়ে দিয়ে গিয়েছে, লাল আকাশের বুকে সোনালি আঁচড়। মাহিন প্রসন্ন কণ্ঠে বলল, 3 বার সূর্যাস্ত দেখা এবং 1 বার সূর্যোদয় দেখা হলো। রায়েত আমোদে বলল, সিমস লাইক তোমাকে নিয়ে এখন আবার সূর্যোদয় দেখা লাগবে। মাহিন মুচকে হেসে বলল, সূর্যোদয়টাও প্রতিদিনই হয়। দুঃখের বিষয় হলো সেটা ধরতে হলে কিছু কাঠ খড় পোহাতে হয়। রায়েত বলল, তা বই কি। তারপর হঠাৎ মাহিনের দিকে চেয়ে থেকে ভাবনায় ডুবে গেল। কিছু কিছু মানুষ এমনই যাদের পার্সোনালিটিটাই অন্যরকম। তারা একবার কিছু বলে দিলে মনে হয় সেটা যতই অসম্ভব হোক না কেন সে ঠিকই উতরে যাবে। মাহিনও ঠিক সেই রকম। ওর সাথে থাকলে মনে হয় সবই সম্ভব। ও ঠিক জাদুর মতো কাজ করে। ওর অলরাইট ম্যাজিক্যাল। যখন থেকে ওর সাথে দেখা হয়েছে তখন থেকেই মনে হয়েছিল ও যেভাবেই হোক আমার জীবনের রঙই পাল্টে দেবে। আমার বেরং জীবনের কত শত রঙের সমাহার ঘটিয়ে দিল। আসলেই ওকে এখন আর সন্দেহ করার সাহস হয় না। ও যাই করছে ভেবে চিন্তেই করে। শুধু যে ওর দ্বারা এইসব সম্ভব তা নয়, এখন তো আমারও মনে হতে শুরু করেছে ওর জাদুর প্রভাবে ওকে ভালোবেসে ফেলাটাও আমার জন্য অসম্ভব নয়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওরা ডিজনিল্যান্ডে আর থাকলো না। এখান থেকেই কাছাকাছি কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার করেই তারপর ট্রেন ধরবে ঠিক করলো ওরা। ডিজনিল্যান্ডের আশেপাশের এলাকা অতি জাঁকজমকপূর্ণ। চারিদিকে যতই এগিয়ে যায় রাস্তার দুপাশে থাকা গাছগুলো মরিচবাতিতে জর্জরিত। ওরা ওখানেই একটা টার্কিশ রেস্টুরেন্টে ঢুকলো। মূলত মাহিনের ইচ্ছায় কাছের দেওয়ালের পাশেই একটা টেবিলে বসেছে ওরা। কাছের দেওয়াল ভেদ করে ওদের পাশ দিয়েই ফুটপাত ধরে মানুষজন এগিয়ে যাচ্ছে। ফুটপাতের পাশের গাছগুলোর মরিচ বাতিগুলো ঝলমল করছে। রেস্টুরেন্টটাও বেশ চমচমাট। মাহিন প্রফুল্ল কণ্ঠে বলছে, তো এবার তুমি আমাকে টার্কিশ খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিবা? রায়েত মুচকি হেসে বলল, ওয়েল ঠিক আছে, মেনুতে দেখা যাক এখানে কি কি আছে। বলেই ও মেনুটা হাতে তুলে নিল। মাহিনও টেবিলে রাখা আর একটা মেনু হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর মেনুটা মুখের সামনে ধরে রেখেই বলল, ইস্কেন্দার কেবাব কেমন? রায়েত বলল, মজা তো। তাহলে এটা নিব। রায়েত বলল, ইনে গোল কোফতে। এক মুহূর্তের জন্য মেনুটা মুখের সামনে থেকে সরিয়ে বলল, কোফতা আমার ভয়াবহ পছন্দ, যেমনই হোক আমি নিব। রায়েত মুচকি হাসল। এবার মাহিন জিজ্ঞেস করল, আচ্ছা তোমার কি পছন্দ? রায়েত একটু ভেবে বলল, মান্থি। এটা খেতে কেমন? এটা এক ধরনের ডাম্বলিং, বিফ দিয়ে তৈরি করা হয়, তবে একটু ক্রিমি ক্রিমি হয়। মাহিন বলল। এটা অর্ডার দাও। রায়েত সাই জানিয়ে মাথা নাড়ল। মাহিন আবার বলল, এবং মেনেমেন্টও অর্ডার দিব। রায়েত বলল, এতগুলো খাবার তুমি আদৌ শেষ করতে পারবি তো? মাহিন বলল। তুমিও তো আছো আমার সাথে। রায়েত হালকা হেসে দীর্ঘশ্বাস ফেলল। ওরা এরপর খাবার অর্ডার দিল। এবার মাহিন জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কখনো তুরস্ক গিয়েছো? রায়েত বলল, না, আমরা টার্কিশ ঠিকই টার্কিশ বলতে পারি ঠিকই, কিন্তু সেই দেশের সিটিজেন না। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। তারপর বলল, আচ্ছা আমাকে কিছু ইউনিক টার্কিশ ফ্রেজ শেখাও। রায়েত হাসল, বলল, তুমি আমার কাছ থেকে টার্কিশ শিখবা? মাথা চড়ে চড়ে ডানে বামে মাথা নেড়ে বলল, না এখন না, আমি বলছি শুধু কয়েকটা ফ্রেজ শেখাও। রায়েত কিছুক্ষণ ভাবল, তারপর হাসি মুখে বলল, বলো। গুলে গুলে গেদিন। মাহিন তৎক্ষণাৎ বলল, গুলে গুলে গেদিন। রায়েত বলল, চমৎকার। এটা ঠিক মানে হলো যে আগামীকালও আরেকটা নতুন দিন, মানে নতুন আশা। এমন মোটিভেশনাল ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়। মাহিন উৎফুল্ল কণ্ঠে বলল, আরেকটা শেখাও। রায়েত এবার কিছুক্ষণ ভাবার পর ঠোঁটের কোণে সূক্ষ্ম ফিচেল হাসি টেনে বলল,
হুম, সেনি সেভিওরুম। মাহিন চোখ সরু করে তাকালো, বলল। সেনি সেভিওরুম। রায়েত বলল। হ্যাঁ, এটার মানে গেট ওয়েল সুন। মাহিন ভাবালো কণ্ঠে বলল। এটা বেশ শোনা শোনা একটা বাক্য। রায়েত প্রশ্ন করল। কোথায় শুনেছ? মাহিন হেসে বলল। টার্কিশ ড্রামাতে। রায়েত ভ্রু উঁচু করে বলল। ওরে বাবা, তুমি টার্কিশ ড্রামা দেখো? আগে দেখা হতো, এখন অনেক দিন যাবৎ দেখিনি, তাই টার্কিশ ভাষা শুনে বুঝতে পারি এটা কোন ভাষা, এবং হালকা পাতলা কয়েকটা শব্দ এবং বাক্য জানি। রায়েত বলল। তো সেনি সেভিওরুম শেখা হয়ে গিয়েছে? মাহিন বলল। এটা তো অনেকবার শুনেছি, কিন্তু এটার মানে কি এমনই ছিল? প্রশ্নটা যেন ও নিজেকে করল। রায়েত বলল। ও, তোমার সন্দেহ আছে? না না, আমি তাই বলিনি। রায়েত নিজের মোবাইলটা ক্ষণিকের জন্য বের করলো, হয়তোবা সময় দেখলো বা অন্য কিছু। তারপর সামনে দৃষ্টি ফিরিয়ে বলল। হ্যাঁ, তো যেটা বলেছিলাম, তাহলে 10 বার সেনি সেভিওরুম চলো। মাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। 10 বার? হ্যাঁ। কিন্তু কেন? উফ, তুমি অনেক প্রশ্ন করো। এটা আমার প্রিয় একটা কাজ, তাই 10 বার বললে তোমার মনে থাকবে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো। ঠিক আছে। তারপর এক মুহূর্ত থেমে বলতে শুরু করলো। সেনি সেভিওরুম, 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 সেনি সেভিওরুম। বলেই মাহিন আবার এক লম্বা নিঃশ্বাস বুকে ভরে নিল। রায়েত হাসল, বলল। অন ক্লিক। মাহিন হালকা হাসল। এরপরই ওদের খাবারগুলো দিয়ে যাওয়া হলো। ওরা তৃপ্তি করেই খাওয়া দাওয়া শেষ করলো। সন্ধ্যা বাড়ছে, আর কাল বিলম্ব না করে ওরা দুজনের 8:45টার দিকে ট্রেন ধরল। মাত্র প্রচণ্ড শব্দে ঘন্টা বাজতেই সকল ক্লাসে হইচই পড়ে গেল। শিক্ষকরা সকলেই একে একে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন। তাদের পরপরই শিক্ষার্থীরাও স্রোতের মতো বেরিয়ে আসছে। ছুটির ঘন্টা পড়েছে। মাহিন নিজের ক্লাস থেকে বেরিয়ে র্যাবিটকে খুঁজছিল। র্যাবিটের ক্লাসের আশেপাশে দাঁড়িয়ে থাকতে থাকতে পাশের করিডোর দিয়ে ধীরে সুস্থে হেঁটে আসতে দেখা গেল তাকে। গুনগুন করে আবার গানও করছে। उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। মাহিন অবাক হয়ে পড়ল। আই, তুমি কি গান গাইছো? র্যাবিট থেমে গিয়ে পড়ল। চিনবা না একটা হিন্দি গান? আমি চিনব না মানে? তুমি হিন্দি পারো? হ্যাঁ, আমার মা উর্দু পারে, জানো তো। আর সিরিয়াসলি আমি খুবই অবাক হয়েছিলাম এটা দেখে যে এই হিন্দি আর উর্দু একেবারেই সেম। মাহিন হেসে পড়ল। হেল, তুমি আমাকে আগে বলবা তো। জানো না যে আমিও হিন্দি পারি? র্যাবিট উচ্ছ্বসিত গলায় বলল। ও ওয়াও, দেন তুমি এই গানটা শুনছো আগে? অফকোর্স। মাহিন বলল। আচ্ছা, এখন এটা বলো, আন্টির কি অবস্থা চলছে? র্যাবিটকে হতাশ দেখা গেল, শুকনো কণ্ঠে বলল। গতকালও মাকে নিয়ে পার্কে গিয়েছিলাম, সেলিও এসেছিলেন। মাহিন আগ্রহী কণ্ঠে বলল। তো সব কেমন গেল? র্যাবিট দীর্ঘশ্বাস ফেলল, বলল। ওখানে তো সব ঠিক হয়ে গিয়েছে। এখন আমি আপ্রাণ চেষ্টায় আছি ওনাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য রাজি করাতে। লিম সামনের চত্বর থেকে চিৎকার দিয়ে পড়ল। মাইনাস বিকেল 4টায় কিন্তু। মাহিন ও রাবি দুইজনে সেদিকে দৃষ্টি ফেরালো। ওরা খোলা করিডোর ধরে হাঁটছে। সামনের চত্বরে কড়া রোদ পড়েছে। মাহিন মাথা হেলিয়ে সাই জানাতেই লিমজু দ্রুত গতিতে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ আবার উষ্ঠা খেয়ে পড়ল। মাহিন ভ্রু কুচকে তাকালো সেদিকে। সব সময়ের মতোই মিনি স্কার্ট পরে আছে। নির্ঘাত হাঁটুটা ছিলে গিয়েছে। রাবির দীর্ঘশ্বাস ফেলে পড়ল। অনেকদিন পর আবার অ্যাক্সিডেন্ট করলো। কিভাবে যে চলাফেরা করে আল্লাহই জানে। তারপর থেমে আবার বলল। তো মিসেস মাদি ওনাকে একবারও কিছু বলেছেন? এখনও সেভাবে কিছু বলেনি, তবে তিনিও ভাবছেন সেভাবে মাকে বুঝিয়ে বলবেন। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। তারপর বলল। উনি রাজি হলে আমাকেও জানিও। অবশ্যই। ওরা হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। এবার মাহিন বলল। এই আজকের বিকেলে নাকি তোমার ডেট আছে? রাবিত ইতস্তত হাসল, বলল। হ্যাঁ আছে তো, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম সাহায্য করতে। এখন দেখছি ব্যাপারটা সাইলোহ, জেনেট আর লিম সামলাচ্ছে।
মাহিন টিটকারির সুরে বলল, আমি এমনি মিসেস রহমানকে কিভাবে সুস্থ করে তোলা যায় সেই চিন্তায় বাঁচি না আবার তোমার ডেট ফিক্সড করা। তাও তো শুকর করো তোমার জন্য একটা রফা দফা করেছি। রাবিত হঠাৎ বলল, আচ্ছা শোনো, এই ব্যাপারে ভাইকে কিছু বলো না। তোমার ডেটের ব্যাপারে? হ্যাঁ। মাহিন ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে দিল। কিন্তু কেন? ও জানলে কি হবে? রাবিত ইতস্তত করে বলল, কি আর হবে, প্রথমে আমাকে 2টো থাপ্পড় দিবে, তারপর ঝাড়ি দিবে 10 মিনিট, এরপর লেকচার দিবে 25 মিনিট। তারপর একটু থেমে বলল, ইভেন আমাকে সাহায্য করার জন্য তোমার উপরেও রেগে যেতে পারে। মাহিন হেসে উঠল, বলল, আমি তো তোমাকে সাহায্য করিনি, তোমাকে সাহায্য ওরা করছে, আমি না। আমি এগুলো কিছুই জানি না, ইভেন ভুলেও গিয়েছি তুমি আমাকে এমন কিছু বলেছো। বলেই ঝড়ের বেগে গেটের দিকে এগিয়ে গেল। রাবিত হাঁ করে দাঁড়িয়ে রইল, মনে মনে ভাবল, দেখো তো কিভাবে পাল্টে খেলো, ভাই যেমন বালতি চেয়েও পেয়েছি তেমন। ভেবে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েও বলে উঠল টংস। মাহিন টংসের মখমলের মতো নরম গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর আবার মিকি মাউসের সঙ্গে শত্রুতা কবে থেকে? মেয়েও লেজ নেড়ে আবার বলল টংস। মাহিন বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, মিকি মাউস আসলে ইঁদুর। মাহিন টংসকে নিয়ে নিজের বিছানার ওপর বসে আছে এবং বোর হচ্ছে। খোলা জানালা দিয়ে শুধু ঝলমলে রোদই আসছে, কিন্তু এক বিন্দু বাতাস হচ্ছে না বাইরে। হঠাৎ টিং করে নোটিফিকেশনের শব্দ হলো। মাহিন তৎক্ষণাৎ চার্জার থেকে ফোনটা খুলে নিল, দেখলো রাবিত টেক্সট করেছে। গেস ওয়াইট বুম, মা সাইকিয়াট্রিস্ট দেখাতে রাজি হয়েছে। মাহিন মেসেজটা দেখা মাত্রই লাফ দিয়ে উঠল। টংস ওর কোল থেকে পড়ে গেল এবং ভয় পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। মাহিন প্রায় লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ওর সারা মুখে উচ্ছ্বসিত হাসি ছড়িয়ে পড়েছে। ধূপধাপ পদক্ষেপ ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামলো এবং সোজা গিয়ে মা বাবার বেডরুমের দরজার সামনে দাঁড়ালো। দরজাটা খোলাই ছিল। মিসেস নাসরিন বিছানায় বসে কাপড় গোছাচ্ছেন। মাহিন ভিতরে প্রবেশ করে বিছানায় ধপ করে বসল। মিসেস নাসরিনের কামরা সবসময় পরিপাটি করে গোছানো থাকে। বিছানারও বেডশিট টান টান করে গোছানো ছিল। মাহিন ঝড়ের মতো অবতরণ করতেই কিছুটা ঘেটে গেল। মিসেস নাসরিন বললেন, হঠাৎ করে তুই তিড়িং তিড়িং করছিস কেন? কি হয়েছে? মাহিন প্রফুল্ল চিত্তে বলল। মা জানো কি হয়েছে? মিসেস নাসরিন ভাবলেশীন মুখে জিজ্ঞেস করলেন। না, জানি না কি হয়েছে। মাহিন এখনো একই স্বরে বলল, রাইট, আই মিন ওই যে তোমাকে যেই ফ্রেন্ডের মায়ের মানসিক সমস্যা আছে বলেছিলাম না, হ্যাঁ তো? আমি ওই ফ্রেন্ডকে মিসেস বিংয়ের সঙ্গে দেখা করিয়ে দিয়েছি এবং ওই ফ্রেন্ডটা জানালো ওর মা অফিসিয়ালি সাইকিয়াট্রিস্ট দেখাতে রাজি হয়েছে। মিসেস নাসরিন এবার আনন্দিত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ। এখন ছেলে কি বলেছে? মাহিন বলল, এখন পর্যন্ত সেলির সঙ্গে ওনার পার্কে 2বার অনেক কাঠ খড় পুড়িয়ে দেখা করানো হয়েছে। শেলি বলেছে যে ওনার পুরোপুরি ঠিক হতে হলে নিয়মিত কাউন্সিলিং করতে হবে এবং কিছু ঔষধ দিতে হবে, যেটা তাকে অফিসিয়ালি দেখালেই দিতে পারবেন। এবং এখানে মিসেস মানে আমার ফ্রেন্ডের মায়ের ঠিক হতে 2-3 মাস অ্যাটলিস্ট লাগবে। মিসেস নাসরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ভালোই হয়েছে। একটু বিরতি দিলেন, কিছু একটা ভাবলেন এবং জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা বললে সমস্যা কি? সেটা তোর কোন ফ্রেন্ড? মাহিন বিভ্রান্ত হলো মায়ের প্রশ্নসূচক দৃষ্টি থেকে, চোখ সরিয়ে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, কারণ আমি প্রথম বাইরের মানুষ যাকে ও নিজে থেকে এই কথাগুলো বলেছে। তাছাড়া আমি জানি না তুমি কি মনে করবা এটা কি জানলে। মিসেস নাসরিন লম্বা এক শ্বাস ফেললেন, মাহিনের দিকে ভালোভাবে ঘুরে বসলেন, বললেন, কি এমন আর ভাবতে পারি? তোর ফ্রেন্ড তো কোথাও কোনো অপরাধ করেনি যে আমাকে ওর ব্যাপারে জানানো যাবে না। মাহিন পানসে কণ্ঠে বলল, না, আমি সেটা বলিনি। বলছি যে ওর তো এটা ভালো লাগবে না যদি তুমি জানো এই ব্যাপারে। মিসেস নাসরিন বললেন, ওকে তুই না বললে ও জানবে কিভাবে? আমি জানি। আর এমনিতেও তোর কোনো ফ্রেন্ডকেই বা আমার ভালো লাগে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ সেটাই তো,
যে একটা মাত্র ফ্রেন্ডকে তোমার পছন্দ সেই ফ্রেন্ডই এটা। মিসেস নাসরিন ভ্রুদয় প্রসারিত করে বললেন। তুই কার কথা বলছিস? তোর কোন ফ্রেন্ডকে আমার পছন্দ? বলে নিজেই ভাবতে ভাবতে বললেন। রায়েদ। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। মিসেস নাসরিনের মুখে বিস্ময় ছড়িয়ে গেল। এতটাই বিস্মিত হলেন তিনি যে কিছুক্ষণ পর্যন্ত তার চোয়াল ঝুলে রইল। তারপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বললেন। রায়েদ এই অবস্থার মধ্য দিয়ে 4 বছর কাটিয়েছে। কি আশ্চর্য! এখন তার মুখে বিস্ময়ের বদলে ক্লেশ ফুটে উঠল। তার চোখে কি অদ্ভুত বেদনার ছোঁয়া। মাহিন অবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইল। মিসেস নাসরিন বললেন। এটা বলতেই হবে যে অন্তত তুই প্রথমবার একটা ঠিক কাজ করেছিস এবার। ভাগ্যিস ওর তোর সাথে দেখা হয়েছিল। ইস, আবার আমাদের বাসায় আসলে ভালোভাবে আপ্যায়ন করব। মাহিন ভাবল। আমি প্রথমবার একটা ঠিক কাজ করেছি, বাহ, তাও ভালো। আমার কোনো একটা কাজকে তো মায়ের ঠিক মনে হয়েছে। মিসেস কি যেন ভাবছেন, তাকে বেশ গম্ভীর দেখাচ্ছে। আর কিছু বলতে পারেন হয়তো, সেই অপেক্ষায় রইল মাহিন। কিছুক্ষণ বাদে মিসেস নাসরিন অবশেষে ভাবনার সমাপ্তি ঘটিয়ে বললেন। শোন, এর পরের বার রায়েদের সাথে দেখা হলে ওকে আমাদের বাসায় দাওয়াত দিবি। মাহিন ইতস্তত হাসল। এটাই শোনা বাকি ছিল। হয়তোবা ও আশাই করেছিল এমন কিছু একটা শুনবে। বিধায় খুব একটা অবাক হলো না। মিসেস নাসরিন বলে গেলেন, এবং ওর ছোট ভাইকেও দাওয়াত দিবি বলে এক মুহূর্ত থামলেন। তারপর আবার বললেন। আচ্ছা, এটা 16 তারিখ। তুই ওকে 23 তারিখে দাওয়াত দে, শুক্রবার দুপুরে জুম্মার পর। মাহিন এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে হালকা হাসল। টিং টিং শব্দে কলিং বেল বেজে উঠল। মাহিন নিজেই শব্দটাই চমকে উঠল। শব্দটা একটু বেশি তীক্ষ্ণ ছিল। আর একবার বাজানোর প্রয়োজন হলো না। এর পূর্বেই দরজা খুলেছিল, যেন দরজার ওপারের কেউ অপেক্ষা করেই দাঁড়িয়েছিল। দরজা খুলেছে লিমজু হাসি মুখে সরে দাঁড়িয়ে বলল। ও, অবশেষে তুমি এসেছো। মাহিন ভিতরে প্রবেশ করতে করতে প্রসন্ন কণ্ঠে বলল। আসতাম না কেন? বলে ভালোভাবে এদিক ওদিক চোখ ঘোরালো। প্রথমেই লিভিং রুম। কামরার মাঝে ফ্যাকাশে সবুজ রঙের সোফা সেট, অদ্ভুত প্রাচীন ধরনের জিনিসপত্রের ঠাসা একটি শোকেস, আরেকটি সরু বুক কেস করেছে, এবং ছোট একটি কর্নার টেবিলের ওপর একটি বনসাই রাখা। তা আসল কিনা বোঝা গেল না, কাঠের তৈরি। তবে মেঝেটা সম্পূর্ণ মোলায়েম, ধূসর কার্পেটে মোড়া। দেয়ালের সঙ্গে লাগোয়া সিঁড়ি উঠে গেছে 2 তলায়। লিম সিঁড়ি পেয়ে উপরে উঠতে উঠতে মাহিনকেও ইশারা করলো। মাহিনও পিছন পিছন উঠে গেল। ওপরে উঠেই বামে এক সরু করিডোরের শেষ প্রান্তে একটি মাত্র দরজা। সরু করিডোরেও ভেন্টিলেটরের মতো ছোট একটি জানালা দিয়ে সোনালি রোদ চুইয়ে পড়ছে। কাঠের মেঝে রোদ পড়ে ঝিলিক দিয়ে উঠছে। করিডোরের শেষ মাথায় থাকা দরজাটি ভেজানো রয়েছে। ভেতর থেকে কথা বলার শব্দ ভেসে আসছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল জেনেট ও ক্যারেট বিছানায় বসে আছে। শাইলোহ ড্রেসিং টেবিলের চেয়ারে বসে রয়েছে। কামরাটা যথেষ্ট এলোমেলো। মাহিনের মনে হলো ওর নিজের কামরাও বোধ হয় এর থেকে বেশি গোছানো হবে। কামরার মাঝে বিছানা, বামে কাবার্ড ও ডানে কাচের থাই গ্লাসে স্লাইডিং ডোর দেওয়া বেলকনি। মিষ্টি ঝলমলে রোদ এসে কড়াকড়ি খাচ্ছে বারান্দায়। সেই আলো সারা কামরায় এক অদ্ভুত সোনালি আলো বিকিরণ করছে। জেনেট বলল, আহ, অবশেষে আমরা সকলে একত্রে হতে পেরেছি। পিকনিকের পর থেকে তো স্কুল ছাড়া একসাথে হওয়া দুষ্কর হয়ে পড়েছিল। মাহিন বিছানায় ক্যারেলের পাশে বসল। লিম ড্রেসিং টেবিলের পাশে রাখা টুলটাই বসল। লিম বলল, তা ঠিক সামনেই মিডটার্ম পরীক্ষা, সকলেই পড়াশোনা নিয়ে ব্যস্ত। কার এই পরীক্ষার আগে আগে আমার সাথে ডেটে যাওয়ার শখ উঠেছে? বিষণ্ণ শোনালো ক্যারেলের কণ্ঠ। শাইলোহ আমুদে গলায় বলল, আহা, একটা সিম্পল ডেটই তো। তোমাকে তো কেউ বলেনি যে এক ডেটে গেলেই তুমি সেই মানুষের গার্লফ্রেন্ড হয়ে যাবা। জেনেট বলল, লাইক সিরিয়াসলি, তুমি কখনো এর আগে ডেটে যাওনি? ক্যারেট ড্যাব ড্যাব করে তাকালো একে একে সকলের দিকে। তারপর নির্বিকার চিত্তে বলল, না। শাইলোহ ও জেনেট দুজনেই অবাক হলো। লিম বলল, এত অবাক হচ্ছ কেন? আমিও তো কখনোই যাইনি। মাহিন বলল, এবং আমিও।
শাইলহ বলল। তুমি না সেই দিনে গেলা? কোথায়? জিজ্ঞেস করলো মাহিন। জেনেট বলল। ডেটে? মাহিন বুঝতে না পেরে দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কোন ডেটে? আমি ডেটে গেলাম আর আমি নিজেই জানি না দেখছি। ক্যারেট চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলল। ও মাসে কি, ওই যে তুমি ডিসনিল্যান্ডে গেলে ডেটে? মাহিন বিচলিত হলো, পানসে কণ্ঠে বলল। হ্যাঁ ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি ডেটে গিয়েছিলাম তাহলে ডেটে গিয়েছিলাম। ও হ্যাঁ, এবং রায়েদ আমাকে প্রপোজও করছে। শান্তি? শেষের কথাটা নাটকীয়ভাবে বলল, যদি তা এক অর্থে সত্যি। জেনেট লম্বা শ্বাস ফেলে বলল। এই মেয়ে কখনো মানবে না। লিম তাড়া দিয়ে বলল। আচ্ছা যাই হোক, এখন ক্যারোটের তৈরিও তো হতে হবে, সময় তো চলে যাচ্ছে। জেনেট লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলল। এই ক্যারোট, অনেক দোনাপানা করেছো, এখন ওঠো তো, তৈরি হয়ে যাও। ক্যারেল মুখ ফুলিয়ে উঠে গেল। মাহিন বারান্দায় এসে পড়া সোনালি রোদের দিকে তাকালো। বারান্দার সামনেই এক পাইন গাছ। মাহিন আনমনে তাকিয়ে রইল, ভাবতে লাগলো। একটা কথা তো আগে মাথায় আসেনি, ক্যারট তো অন্য ধর্মের মেয়ে, আর রাবিত মুসলিম। ওদের কোনো প্রকার সম্পর্কই ঠিক নয়। রাবিতের কথায় তখনই রাজি হয়ে যাওয়া উচিত হয়নি। ব্যাপারটা নিয়ে ভেবে দেখা উচিত ছিল। এখন তো এটা ঠিক হচ্ছে না, এজন্যই কি রাবিত রাইতকে বলতে মানা করেছিল? যাই হোক, আমি আর এসবের মাঝে নেই। সব কিছুতেই সাহায্য করতে যাওয়া উচিত নয়। ডিম ভাজার আকর্ষণীয় সুবাসে মৌ মৌ করছে সারা ঘর। পাউরুটি, ম্যাশ পটেটো, ডিম এবং মাংস ভাজা তৈরি করা হয়েছে। রান্নাঘরে কাজ করার খুটখাট শব্দ হচ্ছে। সকালের মিষ্টি রোদ এসে রান্নাঘরের জানালা দিয়ে প্রবেশ করে সিঙ্কের ওপর পড়েছে। রোদের কিরণে চকচক করছে রূপালি সিঙ্ক। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দুগুলো হীরের মতো ঝিলিক দিয়ে উঠছে। রান্নাঘরের সঙ্গে লাগোয়া টেবিলে সবকিছু নাস্তার জন্য সাজানো হয়েছে, শুধু খাবার নিয়ে যাওয়ার অপেক্ষা। ধীরে ধীরে এক পদশব্দ সিঁড়ি পেয়ে নেমে আসছে। এটা রাবিত না। রাবিত এতই লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে যে যেখান থেকে যায় সেখানে রীতিমতো ভূমিকম্প হয়ে যায়। তাও যখন সেটা কাঠের তৈরি তখন তো কথাই নেই। সিঁড়ি দিয়ে নেমে আসার পর দেখা গেল এটা রায়েদ। মিসেস রহমান রায়েদের দিকে সরাসরি মুখ তুলে চাইলেন। কিছুক্ষণ চেয়ে থাকার পর আবার দৃষ্টি ফিরিয়ে নিলেন। রায়েদও হঠাৎ মায়ের মুখোমুখি হয়ে যেতে কিছুটা বিচলিত হলো, তবে মাকে নিশ্চুপ থাকতে দেখে অবাকও হলো। মিসেস রহমান পিছনে ঘুরে কেতলি থেকে টার্কিশ চায়ের কাপে চা ঢালতে ব্যস্ত হলেন। এই চায়ের বিশেষত্ব হলো একটি কেতলিতে পানি গরম করা হয়, তার উপরে আরেকটি কেতলি বসিয়ে সেটাই চা ফোটানো হয়। মিসেস রহমানের হৃদয়ে কোনো হইচই হলো না, কোনো ক্রোধ ঝঙ্কার তুলল না। পূর্বে রায়েদকে দেখলেই কোনো কারণ ছাড়া অদ্ভুতভাবেই মনের কোণে রাগ এবং ঘৃণা দানাবাধ্য। মিসেস রহমান এতে নিজেই অবাক হয়ে যেতেন। এখন তেমন কিছুই হলো না, কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই। এতেও তিনি অবাকই হলেন। মনে মনে ভাবলেন, কি হচ্ছে এসব? ওর জন্য হঠাৎ করে আবেগের মতো অনুভূতি হচ্ছে না কেন? চাইলেও রাগ হচ্ছে না। রাগ হওয়ার কারণ কি তাই তো বুঝতে পারছি না। ওর জন্য আমার স্বামী মারা গেছে, এটা রাগের কারণ ছিল, কিন্তু মা এবং সেলির এই কথাই তো ঠিক যে সেটা অ্যাক্সিডেন্ট ছিল। আল্লাহ যখন যাকে তুলে নিতে চায় তখন তাকে নিয়ে যায়, এতে রায়েদের কোনো দোষ নেই। তাহলে আমি রায়েদের সঙ্গে এত নিষ্ঠুর ব্যবহার বা কেন করতাম? ভাবতে ভাবতেই চা নিয়ে ঘুরে দাঁড়ালেন। রায়ের দরজার সামনে দাঁড়িয়ে জুতা পরছে। মিসেস রহমান রান্নাঘরের বাড়ির পেছন থেকে বেরিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন এবং চাগুলো নামিয়ে রাখলেন। একবার রায়েদের দিকে তাকিয়ে ভাবলেন, মনে হচ্ছে যেন যুগ যুগ পর ওকে দেখছি। ও যে কেমন আছে তাও তো কখনো খেয়াল করিনি। এই সকালবেলায় না খেয়ে বেরিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আমি তো ওর শরীর স্বাস্থ্যেরও খবর নেই না। শেষ কবে ওর আদর যত্ন করেছিলাম তাও মনে পড়ছে না। হঠাৎ করেই রায়েদের জন্য মনের মধ্যে এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা অনুভব করলেন তিনি। না খেয়ে রায়েদ বের হয়ে যাবে তাতে মোটেও মন সায় দিচ্ছে না। কি অদ্ভুত এক অস্থিরতা! সন্তানের জন্য মায়ের মন তো এভাবেই অস্থির হয়ে ওঠে। তবে এতদিন তাই এই অনুভূতিগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের সাথে যেন রায়েদের প্রতি তার মমত্ববোধ চাপা পড়ে গিয়েছিল। শুধুমাত্র আজ নয়, 4টে বছর টানা তিনি কখনো রায়েদের দিকে দৃষ্টি
দৃষ্টিপাত করার প্রয়োজন বোধ করেননি। ও খেয়েছে কি খায়নি সেটা তার মাথা ব্যথার কারণ ছিল না, অথচ তার ভিতরটা হাহাকার করে উঠছে শুধু আজকের রাত না খেয়ে বের হয়ে যাচ্ছে বলে। রায়ের দরজা খুলল, তখনই তিনি মিসেস রহমান গম্ভীর কণ্ঠে বললেন, রায়েত থাম। যদিও কথাটা তিনি কিছুটা স্বাভাবিকভাবেই বলতে চেয়েছিলেন, কিন্তু কড়াভাবেই মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। রায়েত চমকে উঠে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো, চোখ মুখ ওর থমথমে। অপেক্ষায় রইল কোনো একটা সূক্ষ্ম খুঁতের জন্য ধমক খাওয়ার, কিন্তু মিসেস রহমান সেসব কিছু না বলে বললেন, নাস্তা করে যা। রায়েত যেন বিদ্যুৎ চমকের মতো ঝটকা খেল, হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। মায়ের কথাটা বুঝে উঠতে কিছু সময় পার হয়ে গেল। হঠাৎ করেই কোথা থেকে যেন মিষ্টি সুবাসিত বাতাসের ঝাপটা ওকে ছুঁয়ে গেল। ওর মনে হলো অনেক অনেক বছর পর ওর খড়াই পোড়া বুকের জমিনে বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসেস রহমান আবারও রান্নাঘরের বাড়ির পিছনে চলে গিয়েছেন। রায়েত এবার দ্বিধান্বিত হয়ে পড়ল, আসলেই টেবিলে গিয়ে বসবে কিনা বুঝতে পারল না। এখন ওর মনে নানান প্রশ্ন এসে কড়া নাড়তে লাগলো। মায়ের হঠাৎ কি হলো, এটাই মূল প্রশ্ন। রায়েতকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস রহমান পুনরায় দৃঢ় কণ্ঠে বললেন, কি হলো শুনতে পাসনি? বসতে বলেছি তো। রায়েত এবার আর দেরি না করে আবারও জুতা খুলল এবং ধীর গতিতে এগিয়ে আসলো। টেবিলের একটা চেয়ার টেনে নিয়ে এক মুহূর্ত দ্বিধা করে বসে পড়ল। মিসেস রহমান উচ্চস্বরে বললেন, আম্মা, রাবিত নাস্তা তৈরি। কিছুক্ষণের মধ্যেই মিসেস মাদিহ দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে কামরা থেকে বের হলেন। তিনি টেবিলের সামনে এসে দাঁড়াতেই তার চোখে মুখে বিস্ময় খেলে গেল। তখনই কাঠের সিঁড়িতে শব্দের ঝড় তুলে লাফাতে লাফাতে রাবিত নিচে নেমে আসলো। রায়েদের সামনেও মিসেস রহমান এক কাপ লালচে টার্কিশ চা রেখে গিয়েছেন। রায়েদ এখন গভীর মনোযোগে চা সিপ করতে ব্যস্ত। রাবিতেরও ভাইকে টেবিলে দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। পর মুহূর্তেই ধীরে ধীরে দুদিকে ঠোঁট প্রসারিত হয়ে গেল, সারা মুখে হাসি ছড়িয়ে গেল। দাদি এসে বসেছেন। তিনিও রায়েতকে এখানে সকলের সাথে বসে থাকতে দেখে মিটিমিটি হাসছেন। তার ভাঁজ পড়া চামড়া হাসির রেশে আরো কুঁচকে গিয়েছে। রাবিত এসে প্রায় ঝাঁপ দিয়ে রায়েতের পাশের চেয়ারে বসল। রায়েত বসে তো আছে ঠিকই, কিন্তু কিছু বলার বা একদণ্ড হাসার সাহস পাচ্ছে না। বারবার মনের মধ্যে এক অদ্ভুত ভয় এসে খোঁচা দিচ্ছে। মনে মনে ভয় হয় কখন না হঠাৎ করে মায়ের মন ঘুরে যায়, কখন না ওকে ভর্ৎসনা দিতে শুরু করেন। তাই একদম থম মেরে মূর্তির মতো বসে রয়েছে, নড়ছেও না পর্যন্ত। মিসেস রহমান বাকি জিনিসগুলো নিয়ে এসে টেবিলে রাখলেন এবং নিজের চেয়ারে বসলেন। রাবিতের মুখে হাসি লেগেই রয়েছে। ও আগে ভাগে পকেট থেকে নিজের সেলফোনটা বের করলো। রায় তোর পাশে বসেই আর চোখে দেখলো হোয়াটসঅ্যাপ খুলেছে, কাকে যেন কি একটা টেক্সট করছে। তখনই মিসেস রহমানের ধমকে চমকে উঠল দুজনেই। রায়েদের বুক ধরপড় করে উঠল। তবে মিসেস রহমান ধমকানোটা দিচ্ছেন রাবিতকে। তিনি বলছেন, কতবার বলেছি না খাওয়ার সময় মোবাইলটা যেন হাতে না থাকে, রাখ এখন রাখ। রাবিত শুকনো ঠোক গিলে মোবাইলটা পকেটে রেখে দিল এবং নাস্তায় মনোযোগ দিল। বিস্তৃত নীল আকাশের বুকে বিরাট আকার কৃষ্ণকায় মেঘ এসে ভিড়েছে। সকালেও রোদ উঠেছিল পূর্ণোদ্যমে। এখন রোদের আর তেমন একটা তেজ নেই। স্কুলের সামনের অরিকন এস গাছগুলোর ডালপালা বাতাসে দুলছে। চত্বরের দেওয়াল ঘেঁষে ফুটে আছে বেগুনি রঙের ডগলাস আইরিশ। মাহিন অস্থিরভাবে স্কুলের দ্বিতীয় তলার করিডোর ধরে পায়চারি করছে। 1 ঘন্টা পূর্বে রাবিতের একটা মেসেজ এসেছিল যে, তুমি বিশ্বাস করবে না কি ঘটেছে। এতটুকুই। এরপর মাহিন উদ্বিগ্ন হয়ে আরও মেসেজ দিয়েছে, কিন্তু এই ছেলের কোনো খবর নেই, কোনো উত্তরও আসেনি। নাইল হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল। মাহিনকে দেখে থেমে গেল। কংক্রিটের রেলিংয়ের উপর উঠে বসে বলল, হেই, গুড মর্নিং। মর্নিং। ছোট করে বলল মাহিন। ইউ লুক ফ্রাস্ট্রেটেড, হোয়াট হ্যাপেন্ড? জানি না, এমনি পায়চারি করছি। হতাশ সোনাল। ওকে। ও আই সি। প্রসঙ্গ পাল্টে বলল, বাই দ্য ওয়ে, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? মাহিনও এবার কংক্রিটের রেলিংয়ের উপর উঠে বসল। স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো ভালোই, তবে একটু নার্ভাস। এর আগে কখনো এই
তল্লাটে পরীক্ষা দেইনি তো তাই। নাইল স্মিত হাসল, বলল, তাতে কি হয়েছে? পরীক্ষায় আর কি এমন পার্থক্য হয়? প্রস্তুতি ভালো হলেই সব ভালো। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। পেছন থেকে কার যেন মৃদু ডাক শোনা গেল। মনে হলো কেউ মাহিন বলেই ডাকছে। ওরা দুজনেই কৌতূহলের চোখে ঘাড় ঘোরালো। দেখা গেল নিচের চত্বরে হলুদ রঙের সামূহি লেখা স্ট্যাচুটার সামনে রায়েত দাঁড়িয়ে। ওরা তাকাতেই হাত নাড়ল। মাহিন লাফ দিয়ে রেলিং থেকে নেমে গেল। ব্যস্ত কণ্ঠে বলল, বোধহয় ও আমায় ডাকছে, চাই দেখা করে আসি। ঠিক আছে, তবে সময় মতো ক্লাসে চলে এসো, কেমন? মাহিন উপরে নিচে মাথা নাড়ালো। এখান থেকে রায়দের উদ্দেশ্যে হাত নাড়ল। করিডোর ধরে দ্রুত বেগে হেঁটে চলল। নিচে গিয়ে গেট দিয়ে লাল ইটে বাঁধা কয়েক ধাপের সিঁড়ি বেয়ে নেমে আসলো চত্বরে। যত এগিয়ে আসছে পরিষ্কার হয়ে উঠছে রায়দের ভাবভঙ্গি। কোনো এক কারণে উদ্ভাসিত হয়ে আছে ও। মনের খবর নাকি চোখ দিয়েই প্রকাশ পায়। রায়দের মন যে কতটা উৎফুল্ল তা ওর চোখ দেখেই উপলব্ধি করা যায়। আনন্দে নেচে উঠছে চোখের তারা। মাহিন ওকে দেখেই বুঝতে পারল কোনো আনন্দের কিছু একটা ঘটেছে। সুতরাং রাবিতের দেওয়া সেই অসমাপ্ত মেসেজ কোনো সুসংবাদই বহন করছিল। ব্যাপারটা ভাবতেই মাহিনের মনটাও আনন্দে উপচে পড়ল। রায়দের কাছে এগিয়ে যেতেই রায় তোকে কিছু বলার সুযোগ না দিয়েই খপ করে ওর হাতটা ধরে ফেলল। তারপর গাঢ় কণ্ঠে বলল, চলো আমার সাথে। বলেই ওকে নিয়ে প্রায় ঝড়ের বেগে হেঁটে চলল। হাঁটছে তো না যেন ছুটছে। মাহিন হতবাক হয়ে ওর সাথে ছুটতে ছুটতে জিজ্ঞেস করলো, কিন্তু কি হয়েছে? এভাবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় আবার? লাইব্রেরিতে চলো, তারপর বলছি। ওরা চত্বরের দেওয়াল ঘেঁষে ফুটে থাকা সাদা ফ্রেশিয়া ও বেগুনি ডগলাস আইরিশগুলোকে পাশ কাটিয়ে হেঁটে চলল। একসময় বড় পাইন গাছটাও পার হলো, যেটা লাইব্রেরি বিল্ডিংয়ের সামনেই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। লাইব্রেরিতে প্রবেশ করে নিজের সেই কোণার টেবিলের সামনে গিয়ে থামল রায়েত। তারপর ঘুরে দাঁড়ালো এক গাল হাসি নিয়ে। মাহিনের মুখেও হাসি। কি যে আসলে হয়েছে তা জানার জন্য আর ধৈর্য ধরে না যেন। রায় তখনও ওর ডান হাতটা ধরে রেখেছে। মাহিন কিছু বলতে যাবে তখনই ওর হাত উঁচু করে ওকে গোল গোল দুই পা ঘুরিয়ে অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলল, আজ মা আমাকে নিজেদের সঙ্গে নাস্তা করতে বলেছেন। মানে আমি কতদিন পর মায়ের অনুমতিতেই তার তৈরি করা নাস্তা খেলাম। আমার কাছে এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে। মাহিনের সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। আনন্দে কিছুটা অদ্ভুতভাবে উই শব্দ করে বলল, রিয়েলি? আই ক্যান্ট বিলিভ দিস। তার মানে এটাই বলতে চাইছিল। অতি আনন্দে হঠাৎ মুখ ফসকে গেল। রায়েদের মুখে হাসি লেগে আছে ঠিকই, তবে তার রেশ কোমল। জিজ্ঞেস করলো, কে কি বলতে চেয়েছিল? মাহিন ইতস্তত হাসল। তারপর আমতা আমতা করে বলল, রাবিত আমাকে অর্ধেক মেসেজ পাঠিয়েছিল এটা বলে যে কিছু একটা হয়েছে, সেটা আমি বিশ্বাস করব না। সেটাই বলছি, বোধহয় এটাই বলতে চেয়েছিল। রায়েদ হালকা হাসল, বলল, ও তাই তো বলি, টেবিলে বসা মাত্র মোবাইলটা নিয়ে কি করতে বসেছিল ও, এবং বোধহয় সম্পূর্ণ মেসেজ দিতে পারেনি, কারণ খাওয়ার সময় মোবাইল ধরার জন্য মা ওকে ধমক দিয়েছেন। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবারও যেন সেই কথাটা মনে করে অতিরঞ্জিত আনন্দটা মনে এসে ভর করল। কোনো দমকা হওয়ার ছাপটা যেন আনন্দে ভরা ফুলের সুবাস নিয়ে প্রবেশ করে মনকে পুলকিত করে দিয়ে গেল। বলল, রাইট, এই কথাটা বিশ্বাস করছো তো যে সময় আসলেই পাল্টায়? শুনতে মিরাক্কেলের মতো হলেও তোমার মাও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারেন। রায়েদ একটা চেয়ার টেনে নিয়ে বসল, বলল, তা হতেই পারে না, এখন বলো। মাহিন ওর পাশের চেয়ারটা টেনে নিয়ে বলল, কি বলবো? এই যে তুমি আসলে কি করছো? মাহিন বসল ওর পাশে, তারপর বলল, পড়াশোনা, সামনের সপ্তাহে পরীক্ষা, তাই পড়াশোনা করছি। তা ভালোই, তবে আমি সেই কথা বলছি না। মাহিন জিজ্ঞাসা করল, তবে? এই যে আমার বাড়িতে কিছুদিন যাবত যে অন্যরকম হাওয়া লেগেছে, সেখানে তুমি কি করছো? মাহিন অপ্রস্তুত হলো, শুকনো কণ্ঠে বলল, তোমার বাড়ি তো সেই গত মাসে গিয়েছিলাম, সেখানে কি হচ্ছে আমি কিভাবে জানবো? মাহিন, গত মাস থেকে আমি খেয়াল করেছি আমার বাসায় কিছু একটা তো বদলেছে। এই রাবিদ এবং দাদি সারাটাক্ষণ মায়ের সাথে চিপকে থাকে। পারলে সপ্তাহে 3-4 দিনই রাবিদ ঠেলতে ঠেলতে মাকে হাঁটতে নিয়ে যায়, এবং এরা তিনজন একসাথে বসে দেখি মেডিটেশন করে।
এসবের কারণ কি? এসবের সাথে তুমি কিভাবে জড়িয়ে আছো? গাঢ় কণ্ঠে রায়েদের মাহিন শুকনো ঢোক গিলল। এতটা যখন রায়েত বুঝেই ফেলেছে তখন মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করে লাভ নেই। মাহিন অপ্রতিভভাবে আমতা আমতা করে বলল, আসলে দেখো, আমি জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে, কিন্তু সত্যিই তোমাকে সবকিছু সামলে নেওয়ার পরেই খুশির খবরটা দিতে চেয়েছিলাম। রায়েতের ভ্রুযুগল সুচালো হলো, জিজ্ঞেস করল। কি ধরনের খাবার? মাহিন প্রলম্বিত শ্বাস ফেলে ইতস্তত করে বলল, আমরা মিসেস রহমানকে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি গত প্রায় 1 মাস যাবত। রায়েত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিনের চোখে। চোখেও একটু অবাক হলো না দেখে মাহিন অবাক হলো। রায়েত দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন কিছু একটাই আমি আন্দাজ করেছিলাম, তবে তোমার মুখ থেকে শুনেই নিশ্চিত হতে চাইছিলাম। তারপর কিছুক্ষণের বিরতি। দুইজনের কেউই কোনো কথা বলল না, তবে নিচু নিচু মনে দুজনেই ভাবছে। বড় জানালা দুটো দিয়ে বাতাস আসছে সনসন শব্দে। কালো কাঠের সেলফগুলো রঙিন মলাটে মোড়া বইয়ে সাজানো। রায়েত এবার জিজ্ঞেস করল,